অন্তর্বর্তীকালীন সরকারের একটি ল্যান্ডমার্ক সফলতা হিসেবে বিনিয়োগ সম্মেলনকে দেশ এবং দেশের বাইরে প্রচার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছেন সেটি শতভাগ সফল। এই অনুষ্ঠানটি এমনভাবে উপস্থাপিত হয়েছে, এই অনুষ্ঠান নিয়ে এমনভাবে প্রচার চালানো হয়েছে এবং অনুষ্ঠানের মান এত সুন্দর হয়েছে। এখানে যারা হোস্ট ছিলেন, উপস্থাপক ছিলেন, প্রেজেন্টেশন যারা দিয়েছেন, সব মিলিয়ে বাংলাদেশে এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন, বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছেন, তিনি কেঁদেছেন। তার নিয়োগকৃত একজন তরুণ যিনি কিনা বিনিয়োগ বোর্ডের সভাপতি, তারপর ব্যাংকিং ক্যারিয়ারে বেশ সুখ্যাতি রয়েছে তার, এবং তিনি গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোনের একজন উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত স্নেহভাজন। তাকে নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো ক্রেজ চলছে, জনাব আশিক চৌধুরী। তো তার ইংরেজি বলার ধরন, তার পোশাক, তার ড্রেস কোড, তিনি ৪১,০০০ ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তার সেই দুঃসাহসিক অভিযান নিয়ে এখন গল্প, কবিতা, উপন্যাস হচ্ছে এবং তরুণদের তিনি একটি আইকনে পরিণত হয়ে গেছেন যে দেশ চালানোর জন্য আসলে আশিক চৌধুরীর মতো এরকম লোক দরকার। এরকম জয় মাকড়া, তারপরে শেষে মানে সজীব ওয়াজেদ জয়, কিংবা ধরুন তারেক রহমান সাহেব, ওনাদের মতো লোক দেওয়া হবে না, হাসিনা খালেদাকে দেওয়া হবে না। এখানে রতনে রতন চিনে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রতন লাগবে। আর তিনি যেভাবে অন্য রতনকে তিনি আকৃষ্ট করেন, আশিক চৌধুরীর মতো লোককে তিনি আকৃষ্ট করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, এটাকে নিয়ে একেবারে রীতিমতো সারা বাংলাদেশে এখন একটা ভাইরাল কাণ্ড ঘটে গেছে। সবাই বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। হুজুরা বলতেছেন যে হে আল্লাহ, বাংলাদেশে যেন আর কখনো নির্বাচন না হয়, যতদিন এই ইউনূস সাহেব জীবিত থাকে আল্লাহ আমার হায়াত তাকে দিয়ে দিলাম, তার হায়াত বৃদ্ধি হোক, তিনি এই দেশটাকে ওই পর্যায়ে নিয়ে যাক। তো এইরকম একটা ভাইব তৈরি হয়ে গেছে। এখন এই ভাইব তৈরিটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটা নিয়ে কয়েকদিন যাবৎ ভাবছিলাম। এটি নিয়ে আমার কিছু বলা উচিত কি উচিত না তা নিয়েও কিন্তু আমি ভাবছিলাম। আমি বেশ কয়েক বছর আগে দুটো জিনিস পড়েছিলাম। একটা হলো জনাব রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তো ডোনাল্ড ট্রাম্প এই সময়টিতে যা করলেন, অর্থাৎ হঠাৎ করে ট্যাক্স বৃদ্ধি করে দিলেন, আবার স্থগিত করলেন, এটি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তার দেশের শত নয় হাজার হাজার কোটি মার্কিন ডলার তার আপনজন যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, সেই শীর্ষ ব্যবসায়ীরা, তারাই লোকসানের শিকার হয়েছে এবং মার্কিন জায়ান্ট কোম্পানিগুলো রীতিমতো দেউলিয়াত্বের পর্যায়ে চলে গেছে। স্টক মার্কেট যাকে বলে হয় ধস নেমেছে। ফলে তিনি তার সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেছেন ৩ মাসের জন্য। তো এরকম একটা ঘটনা যে ঘটবে বা ঘটতে পারে, এটা রোনাল্ড রিগান সেই ৮০-র দশকে তিনি বলে গিয়েছিলেন। অর্থাৎ তার উপর এরকম একটা প্রেশার ছিল যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের মতো করে কাউন্টার একটা ট্যাক্স ইম্পোজ করার জন্য। তো এটা ভীষণ রকম এতটা চাপ তৈরি হয়েছিল এবং জনমত তৈরি হয়েছিল, এবং তখন মার্কিন স্থানীয় কোম্পানিগুলো তার উপর নানাভাবে চাপ প্রয়োগ করেছিল। তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তো আমি সেই ভাষণটা শুনছিলাম এবং সেই ভাষণে তিনি বলেছিলেন যে এরকম কাজ যদি আমি করি তাহলে পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে, যেটা ১৯৩০ সনে আমেরিকা যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং যেটিকে বলা হতো গ্রেট ডিপ্রেশন। এই কাজ করার ফলে আমি ৩ থেকে ৪ মাস খুব প্রশংসিত হব, সারা বাংলাদেশের মানে আমেরিকার মানুষ আমাকে মাথায় তুলে নাচবে, কিন্তু ১ বছর পর থেকে শুরু হবে দেউলিয়াত্ব। কিন্তু রোনাল্ড রিগানের সেই যে ভবিষ্যৎবাণী, সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এসে
যাকে বলা হয়, এটা ২৪ ঘন্টাও তাকে সময় দেয়নি। যেটা রোনাল্ড রিগান ১ বছর সময় মনে করেছিলেন যে ১ বছর পরে এটার ইফেক্ট হবে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে এটার ব্যাড ইফেক্ট পুরো আমেরিকান সোসাইটিকে তোলপাড় করে ছেড়ে দিয়েছে। আবার আরেকজন লোক ছিলেন, সেটা হলো আপনারা সবাই জানেন যাকে ফিল্ড মার্শাল রোমেল। তো ফিল্ড মার্শাল রোমেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল লিবিয়াতে ইটালির সঙ্গে গিয়ে যুদ্ধ করার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে। তো তিনি একজন সাধারণ মানের একজন জেনারেল ছিলেন, একেবারে সাধারণ মানের একজন জেনারেল ছিলেন। এবং তিনি সেখানে কি করতেন বা না করতেন তখন এত প্রযুক্তি ছিল না। এটা জার্মানি, বার্লিন বা ইটালিতে এই লোকজন বেশি একটা জানতো না। কিন্তু হিটলার এবং তার গোয়েবলসের যে বাহিনী, তারা এমনভাবে ফিল্ড মার্শাল রোমেলকে উপস্থাপন শুরু করলো যে পৃথিবীতে এর চাইতে আর কোনো জেনারেল নাই। তিনি জুলিয়াস সিজার, তিনি নেপোলিয়ন বোনাপার্ট, তিনি আলেকজান্ডার দ্য গ্রেট, সবগুলো শক্তি একত্র করলে ফিল্ড মার্শাল রোমেলের মতো হবে না। তিনি পুরো মধ্যপ্রাচ্য হিটলারের জন্য জয় করে ফেলেছেন, অথচ রোমেল এসব কিছুই জানতেন না। তো যাই হোক, এর ফলে হিটলারের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছিল। অতি প্রচার এবং অতি প্রোপাগান্ডা এটি হিটলারকে ক্ষতি করেছিল এবং একই অবস্থা সাদ্দামকে শেষ করে দিয়েছিল। সাদ্দামের রিপাবলিকান আর্মি বা রিপাবলিকান গার্ড, তার পরমাণু শক্তি, তারপরে শেষে আরও অনেক কিছু নিয়ে তিনি যে অতি প্রচারণা করতেন, তার ফলে কিন্তু তার সর্বনাশ ডেকে নিয়ে এসেছিল। তো একইভাবে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে এই বর্তমান যে সরকার, সেই সরকারের যে প্রচার এবং প্রোপাগান্ডা, এটা দেখে আমার খুব ভয় হচ্ছে। পুরো প্রচার এবং প্রোপাগান্ডা আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে গায়ের রং ফর্সা হয়, এই ধরনের প্রচারণা যেভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অর্থাৎ লিভার ব্রাদার্স করেছে, কিংবা ধরুন চান্দা ব্যাটারি, আমরা ছোটোকালে চান্দা ব্যাটারি, টর্চ লাইটের চান্দা ব্যাটারি, তো চান্দা ব্যাটারি চলতো, অত বেশি বিজ্ঞাপন দরকার ছিল না, কোয়ালিটি ছিল। কিন্তু অলিম্পিক ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারির রাজা অলিম্পিক, সেই অলিম্পিক ব্যাটারিকে নিয়ে যে বিজ্ঞাপন করা হয়েছিল, তার প্রেক্ষিতে রাতারাতি এটা ১ নম্বরে চলে গিয়েছিল। অলিম্পিক ব্যাটারি, চান্দা ব্যাটারি শেষ। এখন সেই অলিম্পিক ব্যাটারি তো দূরের কথা, কোনো ব্যাটারি আছে কি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এনিওয়ে, তো অতিরিক্ত প্রচারের ফলে, কমার্শিয়াল প্রচারের ফলে পণ্য বিক্রি বাড়ে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু আলটিমেটলি সেটা সাস্টেন করে না। আমাদের দেশে গ্রামীণ ব্যাংক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে দেশের বাইরে যে প্রচার এবং প্রোপাগান্ডা করেছেন, তাতে মনে হয়েছে যে এটা একটা অ্যাঞ্জেলিক একটা প্রতিষ্ঠান, স্বর্গ থেকে আসা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা নহর, গ্রামীণ ব্যাংক। কিন্তু বাস্তবতা হলো যে এই ব্যাংকটি দেউলিয়া হয়ে গিয়েছিল। এবং এটা বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংক, মানে এর এখন পুঁজি কতজন লোক চাকরি করে, এদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে এদেশের কতটুকু ভূমিকা আমরা জানি না, কিন্তু সারা দুনিয়াতে তিনি মার্কেটিং করে এটাকে দেখিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছেন যে গ্রামীণ ব্যাংকের মতো বিস্ময়কর আবিষ্কার এই বাংলাদেশের জন্য, মানে টমাস আলভা এডিসন যে আবিষ্কারগুলো করেছেন, কিংবা ধরুন আলবার্ট আইনস্টাইন যে আবিষ্কারগুলো করেছেন, নিউটন যে আবিষ্কারগুলো করেছেন, তার সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো গ্রামীণ ব্যাংক। আচ্ছা, সেই গ্রামীণ ব্যাংক পৃথিবী সেটাকে নিয়ে মাথোয়ারা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে কি হয়েছে সেটা মোরালেস আপনারা আমরা সবাই জানি। ওনার জীবনটা তছনছ হয়ে গেছে। আবার গ্রামীণ ফোন, ওনার আর একটা প্রতিষ্ঠান। এই গ্রামীণ ফোনকে নিয়ে তিনি যে প্রচার করেছেন, প্রোপাগান্ডা করেছেন, কিন্তু এখন দেখা গেল যে গ্রামীণ ফোন সত্যিকার অর্থে সরকার তাদের কাছে যে টাকা পায় এবং তারা যেভাবে বিটিআরসি থেকে শুরু করে সরকারকে যেভাবে অনেকটা বলতে গেলে জিম্মি করে ফেলছেন, এখানে ব্যবসাতে মনোপলি করে ফেলেছেন, এই মনোপলিটা যদি নিয়ন্ত্রণ করা হয়, গ্রামীণ ফোন কিন্তু দেউলিয়া হয়ে পড়বে। এবং তাদের মূল কোম্পানি টেলিনার, সেই টেলিনার কিন্তু পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে দেউলিয়া হয়ে পড়েছে। তো কাজেই গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক, এদের এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে অতি প্রচারণার কারণে। গ্রামীণ ফোন বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে এত টাকা খরচ করেছে এবং এখানে তারা এত লোক নিয়েছে, ওটা সামাল দেওয়ার মতো
রেভিনিউ তারা কিন্তু আর্ন করতে পারেনি। তো এখন এই যে গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংকের যে প্রচারণার যে স্টাইল, সেই স্টাইলটাকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সরকার পরিচালনা করার জন্য তিনি ব্যবহার করা শুরু করেছেন এবং তার শুরুটা হলো এই বিনিয়োগ সম্মেলন দিয়ে। আমি প্রথমত নিজে বলে নেই, এখানে আশিক চৌধুরী যিনি আছেন, তরুণ, খুব একজন ভালো ব্যাংকার, প্রগতিশীল, সব ঠিক আছে। কিন্তু আমি অনেক বড়, বড় ব্যাংকারকে দেখেছি, তিনি যখন ব্যক্তিগতভাবে চাকরি ছেড়ে দিয়ে ছোট একটা ব্যবসা চালাতে আসছেন